স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। চলছে ধারাবাহিক অবরোধ, থেকে থেকে আসছে হরতাল, এসবের ফাঁকগুলো আক্রান্ত মানুষ, জনপদ, সংকট উত্তরে কোনো অহিংস দিশা, এসব নিয়ে আজকের আলোচনা শুরু আছে, শেষ নাই। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলার হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাত এবং জাতীয় পার্টির চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের। আমি অধ্যাপক দেলার আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমার প্রশ্নটা একটু বড়, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সংকটের মধ্যে আমরা যাচ্ছি তার থেকে কিভাবে উত্তরণ ঘটবে বলে আপনি মনে করেন? আমরা কয়েকটি উত্তর, মানে যদি আমরা মাল্টিপল অপশন আমাদের কাছে এখন যেরকম আছে, সেটা হচ্ছে ক, হতে পারে সরকার কঠোর হাতে সব দমন করে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারলো। খ, বিএনপি অবরোধ হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসলো। দুই বড় জোটের আলোচনার সমঝোতার একটি উপায় পাওয়া গেল। ঘ, অবরোধ বা হরতাল পুড়ে যাওয়াকে আমরা সংকট দেখবো না, বরং এতে অভ্যস্ত হয়ে যাবো। আপনি কোনটি মনে করেন বা উপরের কোনটি মনে করেন না? ধন্যবাদ। আসলে যে সংকট চলছে সেটির তো আসলে কোনো সহজ সমাধান নেই। তবে আপনি ক এবং খ যে দুটো বলছেন, কোনো একটি বিশেষ একটি উপায়ে তো এই সংকট থেকে বের হওয়ার উপায় নেই। আর এই সংকটটি কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। এই বাংলাদেশের রাজনীতির যে সংকট, সেটি মূলত আপনার যে অপরাজনীতি বা রাজনীতিটাকে যেভাবে আমরা বিভিন্নভাবে কলুষিত করেছি সেটি বহু বছর ধরে, এবং এটি আওয়ামী লীগ, বিএনপি বা যারাই ক্ষমতায় এসছে তাদের দ্বারাই কিন্তু রাজনীতি এবং বিরোধী দলে যারা ছিল, যেমন অনেকে বলে যে একটা রাজনৈতিক সংকট। আসলে এই সংকট কিন্তু দেখা গেছে যে এই 2009 সালের জানুয়ারিতে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলো তখন থেকে কিন্তু সংকট তৈরি হয়েছে। এবং আমরা জানি যে পার্লামেন্ট বয়কট থেকে শুরু করে যে সমস্ত পদক্ষেপগুলো ছিল, বা এর আগে আওয়ামী লীগের মাধ্যমেও ছিল, তো এই যে রাজনৈতিক যে প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়ার এখন একটা যে অবস্থাটা আমরা দেখছি, যে এখন শুধু সংকট না, এখন আমরা দেখছি একটা মাইন্ডলেস একটা তৎপরতা। কারণ এটা সরাসরি এক ধরনের মানে যে সহিংসতা, নাশকতা এবং আন্দোলনের নামে কিংবা অবরোধের নামে আমরা যে ধরনের হত্যাযজ্ঞ দেখছি, সেটির দিকে বের হওয়ার উপায় অথবা যদি আমরা বলি, সেখানে কিন্তু দুই পক্ষেরই কিন্তু ইমিডিয়েটলি তারা যে কাজগুলো করছে, মানে যেই কাজের মাধ্যমে আমরা যদি খুব শর্ট টার্ম চিন্তা করি, মানে ট্রিগার হিসেবে যদি দেখি, যে যেই ঘটনার কারণে আপনার ধরেন অবরোধ ঘোষণা করা হয়েছে, আবার অবরোধকে যেভাবে আপনার একটি প্রচন্ড ভয়ঙ্করতম একটা নিষ্ঠুরতম খেলা, নিষ্ঠুরতম তৎপরতা, যেটাকে আমরা সরাসরি বলছি যে এক ধরনের সন্ত্রাসবাদ, সেই জায়গায় নেওয়া হয়েছে। তার মানে এই কর্মসূচিটি ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। একই সঙ্গে এই কর্মসূচি ঘোষণা করার জন্য যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, যেখানে সরকারি দল বা সরকারের একটা ধরনের ভূমিকা ছিল, তো এই দুটো পক্ষ কিন্তু একই সঙ্গে তাদের তৎপরতাটা যদি বন্ধ করে, তাহলে আপনার, আমি মনে করি যে একটা। স্যার, আমার প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করছেন এই সংকট থেকে আসলে উত্তরটা ঘটবে কিভাবে? মানে সরকার বা বিরোধী দলের কারো পক্ষ থেকে আমরা এরকম কোনো কিছু দেখছি না যে তৎপরতা বন্ধ হবে, যেটি স্যার আপনি বলছিলেন। তাহলে মানে এটি কিভাবে উত্তরণ ঘটবে বলে আপনি মনে করেন? না, উত্তরণ ঘটবে এটা আমরা এই মুহূর্তে আমরা দেখছি না। সত্যি মানে উত্তরণটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আমরা মোহাম্মদ আরাফাত আপনার কাছে চলে যাই। আপনি কি মনে করছেন যে এটা থেকে আসলে উত্তরণ ঘটার খুব সম্ভাবনা আছে কিনা? বিষয়টিকে দুই ভাগে ভাগ করতে চাই, যেটা আসলে বিভিন্ন জায়গায় দেখছি যে মিলে ঝুলে একাকার হয়ে যাচ্ছে। দুই ভাগে ভাগ করতে চাই কিভাবে? একটা ভাগ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই রাজনৈতিক যে অস্থিরতা, বিভিন্ন সময় বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ধরেন মতের অমিল, এবং মতের অমিল হওয়াতে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, সেখান থেকে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি যেগুলো হরতাল, অবরোধ, এবং সেখান থেকে আপনার সহিংস একটি অবস্থা তৈরি হয় বাংলাদেশে। এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, এবং এর ফলে যেটা হয় যে আমাদের অর্থনীতি সাফার করে, মানুষের জীবনযাত্রা সাফার করে, সবকিছু হয়। এইটা একটা দিক পুরো ব্যাপারটা। এই জায়গাতে যদি ধরেন আপনি দোষ দেন দুটো দলেরই বিভিন্ন কারণে, সেটাও আপনি যদি দেন, আমি ডিসএগ্রি করবো না, এবং সেখানে আমাদের একটা সংলাপ বা আলোচনার শুরু করতে হবে। কিন্তু এটার বাইরে আর একটা দিক আমি দেখছি, দুটো দিকে সেকেন্ড দিক, সেটি হচ্ছে এই যে ট্রেডিশনালি আমাদের রাজনীতিতে এই যে অস্থিরতা এবং অস্থিরতার ফলশ্রুতিতে সহিংসতা এবং যে হরতাল অবরোধ দেখছি, তার বাইরে এসে এখন যেটি দেখছি সেটি হচ্ছে একেবারে সুপরিকল্পিতভাবে সন্ত্রাস, যেটাকে অর্গানাইজড টেররিজমের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সুপরিকল্পিতভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে পুড়িয়ে মারার যে ট্রেন্ড, এটি বাংলাদেশের রাজনীতি ছিল না। ভায়োলেন্স ছিল, পলিটিক্যাল পার্টির কর্মীরা একে অপরের সাথে মারামারি করেছে, মেরেছে, মরেছে, অ্যাক্সিডেন্টালি সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে ভিক্টিমাইজ হয়েছে। কিন্তু দিনের পর দিন পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার যে ব্যাপারটি, যেটি সাধারণ মানুষকে একেবারে হস্টিজ করে ব্ল্যাকমেল করার যে টেন্ডেন্সি, বর্ষ সংলাপে না হলে কিন্তু আরো মানুষ মরবে, যেটা আন্তর্জাতিকভাবে টেররিস্টরা, জঙ্গিবাদীরা করে, এই একটা সিচুয়েশন আমরা দেখছি। এখন
এই ঘটনাটিকে আপনার হ্যান্ডেল করতে হবে অন্যভাবে। এখানে আমি মনে করি না এই যে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার পরিকল্পিত সন্ত্রাসের যে দানব, এই দানবকে আপনার শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এই দানবের কাছে বশীভূত হয়ে সংলাপে যদি আপনি যেতে যান বা বসেন বা কেউ যদি প্রেসার দিতে চায়, তাহলে আপনি ব্ল্যাকমেইলারদের কাছে সাকাম করছেন, বশীভূত হচ্ছেন এবং তাদেরকে উৎসাহ দিচ্ছেন। মোহাম্মদ আরাফাত, আপনি একদম মানে এইটি আপনার পক্ষ থেকে বলছেন, কিন্তু আমি যে প্রশ্নটি করতেছেন, আপনি কি মনে করছেন যে সরকার শক্ত হাতে দমন করবে? হ্যাঁ, এটা করতে হবে এবং করবে, আমি বিশ্বাস করি। আপনি মনে করছেন আমি মনে করি এই দানবকে শক্ত হাতে দমন করতে হবে। এট দ্য সেম টাইম আমার দাবি থাকবে অন্যান্য যে রাজনৈতিক অস্থিরতা আছে, যেগুলো একেবারে টিপিক্যাল রাজনৈতিক প্রবলেম, সেই জায়গাগুলোতে আমি সবসময় বলে এসেছি, এখনো মনে করি এবং এখনো বলতে চাই, একটা ডেমোক্রেসিতে দুটো বড় দলের মধ্যে সংলাপ আলোচনা থাকা উচিত, থাকতে হবে, তাহলে ডেমোক্রেসি ফাংশনাল হবে না। তার মানে আপনি মনে করছেন সরকার যদি কঠোর হাতে সব দমন করে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবে বলে আপনি মনে করছেন, এবং এইভাবেই সংকট? আমি কিন্তু কঠোর হাতে রাজনীতিকে দমন করার পক্ষে নই। মানে এই সন্ত্রাসকে দমন করে, কঠোর হাতে সন্ত্রাসকে দমন করতে হবে, নট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সরকার অর দ্য আপনার বিএনপি। এটা একেবারে সাধারণ মানুষটা, যে লোকটা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, যে তার প্রাত্যহিক জীবনের দৈনন্দিন সংগ্রাম নিয়ে ব্যস্ত, যে লোকটা কিচ্ছু যায় আসে না আওয়ামী লীগ না বিএনপি ক্ষমতায় কে আছে, সেই লোকটাকে বাঁচানোর জন্য এটা হচ্ছে সরকারের নৈতিক দায়িত্ব। মানে এই কঠোরটা কি আপনি, আমরা আবার আপনার কাছে আসবো, কিন্তু এই কঠোরতাটা আপনি কতটা কঠোর বা কিরকম, আপনি কি কোনো একটা প্ল্যান আমাদের? আপনার এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে সদস্যরা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে মাঠে নামাতে হবে এখানে, এবং তার যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে তার মধ্যে তাকে শক্তভাবে টু এনশিওর দ্য সিকিউরিটি অফ দ্য পিপল, সন্ত্রাসীদের দমন করতে হবে। আপনি এখানে আপনি মনে করছেন যে 15 দিন চলে গেল এই অবরোধের, এখনো শক্ত হাতে নামে না আইন শৃঙ্খলা পুলিশ? আমি যেটা মনে করি যে যেহেতু সমস্যাটা কোথায় যে দাঁড়িয়েছে জানেন, যে আমরা এই যে ভায়োলেন্স এন্ড অন্যান্য সমস্যাগুলো আর সন্ত্রাসকে মিজুলে একাকার করে ফেলেছি। বারে বার আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি, যেহেতু সংলাপ হচ্ছে না, যেহেতু এই প্রবলেমগুলি আছে, এই জন্য এই সন্ত্রাস হচ্ছে, আলোচনায় বসো, সংলাপে বসো, কিন্তু এটাকে আমার ডিস্টিংগুইশ করতে হবে। এবং এই জায়গাটাতে যখন সরকার আশ্বস্ত হবে, এবং যেমন দেখেন এই যে বিজেপির যে মহাপরিচালক সাহেব একেবারে তার ম্যান্ডেটের মধ্যে একটি কথা বলল, যে লোকটা পুড়িয়ে মারছে তাকে আটকানোর জন্য তাকে গুলি করা হবে দরকার, এটি কিন্তু তার কনস্টিটিউশনাল রাইট। এই জায়গাগুলোকে আমরা সমালোচনা করে ফেললাম। তো আমরা যখনই ঐক্যবদ্ধ হতে পারবো, সরকার আরো সাপোর্টটা, সমর্থনটা পাবে, যে সমর্থনটা আমাদের দেওয়া উচিত আরেকটি হত্যাকাণ্ডকে আটকানোর জন্য, এক। এবং দুই হচ্ছে, আমরা যদি নাও দেই, আমরা যদি অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করি, তারপর সরকারকে এই মুহূর্ত থেকে আরো হওয়া উচিত, এবং হওয়ার সেই কিছুটা নমুনা আমি দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে পরে যখন আবার আসবো, তখন আমি জানতে চাইবো যে আপনি এখন বলছেন যে আলোচনাটা করা উচিত, সেটা আপনি সবসময় মনে করেন, আপনি এখন না সবসময় সেটি বলেন, কিন্তু আপনি বলছেন যে দুটি আমরা গুলিয়ে ফেলছি, যে সন্ত্রাস এবং রাজনৈতিক সমস্যা দুটিকে আমরা গুলিয়ে ফেলছি, কিন্তু যখন সন্ত্রাসটা ছিল না গত 1 বছর ধরে, তখন কিন্তু আমরা এটাকে রাজনৈতিক সংকট মনে করি নাই। কেন মনে করি নাই সেটি নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। বেশি শামীম হায়দার পাটোয়ারি, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই সংকট থেকে উত্তরণের কি পথ আপনি মনে করেন যে দেখতে পান? মানে আপনি কি চান তা না, আপনি কিভাবে উত্তরণ ঘটবে বলে আপনি মনে করেন? এটা বাংলাদেশের রাজনীতি এতই আনপ্রেডিক্টেবল যে কখনোই বলা যায় না। তো আমার মনে হয় সামনের কিছুদিন পর্যন্ত অপশন সি, যে আরো কিছুদিন অবরোধ চলবে, সরকার অবরোধে সন্ত্রাস দমনের চেষ্টা করবে, অবরোধ তো আর বন্ধ করতে পারবে না। অবরোধ তো ডাক দেয়াটা, একজন ডাক দিবে, এতে অবরোধ হতেও পারে, নাও হতে পারে। তো সামনে আরো কিছুদিন বাংলাদেশের যে অবস্থাটি হবে, সেটা হচ্ছে অবরোধ চলবে। সফল হবে না হবে সেটা বলতে পারছি না। হ্যাঁ, সরকার কঠোর হওয়ার কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি, সামাজিক মাধ্যমগুলো বন্ধ হয়ে গেছে, বা আরো কিছু কঠোর হয়তো সরকার হতে পারে। তবে সেক্ষেত্রে সরকারের দুটো দিক হতে পারে। কঠোর হয়ে সরকারের জনপ্রিয়তা বাড়তে পারে, যে খুব ন্যায়সঙ্গতভাবে আইনের শাসন মেনটেন হয়ে কিছু সন্ত্রাসী কার্যক্রমকে দমন করতে পারলো বা কন্ট্রোল করতে পারলো। অথবা যেটা হওয়ার সম্ভাবনা বেশি বলে আমি মনে করি, যখন আপনি কাউকে পাওয়ার দিয়ে দিবেন, পুলিশ ফোর্সকে অথবা আর্ম ফোর্সকে বা যাকেই দিবেন, এই পাওয়ারটা অলওয়েজ মানে করাপ্ট হয়ে যায় এবং এটা অলওয়েজ অ্যাবিউজ হয়ে যায়। তো এই জায়গাটায় যখন আপনি এই কাজগুলো দমন করার জন্য কাউকে নির্দেশ দিন, তারা যে নির্দেশটা একদম পারফেক্টলি পালন করে আপনাকে শুধুমাত্র সন্ত্রাসটা দমন করতে পারবে, এটা খুব কঠিন কাজ। এর সাথে মিক্সড হয়ে যাবে বিএনপি দমন, এর সাথে মিক্সড হয়ে যাবে সরকার বিরোধী যারা যারা আছে সবাইকে দমন, বিরুদ্ধ মত দমন। এক্স্যাক্টলি। এবং সেখান থেকে কিন্তু এই জিনিসটাকে আলাদা করা, আরাফাত ভাই খুব ভালো প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রস্তাবটা প্র্যাকটিক্যালি আপনি কিভাবে আলাদা করবেন? এখন আপনি বলছেন পেট্রোল ছুঁড়ে মারছে অমুক, পরে এরপরে মামলায় আসবে যে পেট্রোল ছোড়া নির্দেশ দিয়েছে ঢাকা থেকে বিএনপির কোন সিনিয়র নেতৃত্ব। এই জিনিসগুলো আগেও হয়েছে। এই জিনিসগুলো লিঙ্কগুলো কতটা সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু আলাদা করা কিন্তু খুব কঠিন। এই জন্য এই দমন নীতিটা অবশ্যই এক অর্থে রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব, কিন্তু এটা সফলতা নিয়ে কিছুটা আমি মনে করি সন্দেহ আছে।
আর তার এই মানে আপনি দমন মনে করছেন না যে এই কঠোর দমন নীতির মাধ্যমে সংকট পুরোপুরি সফল হবে না। আপনি মনে করছেন না? আচ্ছা, আমি আবার অধ্যাপক দেলোয়ার হোসেন আপনার কাছে আসি যে এই সংকটের জন্য আপনি কাকে কতটুকু দায়ী মনে করেন? আপনি যদি কোয়ান্টিফাই করেন তাহলে আপনি বিরোধী দলকে কত শতাংশ দায়ী মনে করছেন? সরকারের নানা পদক্ষেপ এই বা কতটুকু দায়ী? বিএনপি চেয়ারপারসনকে নয়াপল্টন কার্যালয়ে যেতে না দেওয়া, সভা সমাবেশের দুটি সভা সমাবেশ অনুমতি পরপর গাজীপুর পল্টনে, সেগুলি যদি মাথায় রেখে যদি একটু বলেন। না, সংকটের ধারণাটা কিন্তু এখানে আবার একটু ব্যাখ্যা সাপেক্ষ, কারণ আপনি যদি রাজনৈতিক সংকটের কথা বলেন তাহলে এই না, আমি রাজনৈতিক সংকটটাকে বাইরে রাখছি। আমরা সাধারণ মানুষ যে সংকটে আছি, পথে না বেরোতে পারা, পুড়ে মরা, বার্ন ইউনিটের লোকজনের ভিড় করা, শিশুদের মরে যাওয়া, যানবাহন পণ্য পরিবহন না হতে পারা, এটাকে যদি এটাকে হয়তো কোয়ান্টিফাই করা যাবে না আমি ওইভাবে, কিন্তু আমি মনে করি যে এই সংকট তৈরির পেছনে মানে এটা তো আপনার আমি মনে করি যে যে দলের অথবা যে বিশ্বাসে থাকুক না কেন, কারণ একটা কর্মসূচির যে ঘোষণা হয়েছিল যে আপনার প্রধান মানে বিরোধী দলের নেত্রীর বাসা অবরুদ্ধ করা বা ওই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কর্মসূচিটি দেওয়া হয়েছিল, যেটি হয়তো এই যে অবরোধের যে কর্মসূচি, যেটি এখন পর্যন্ত কিন্তু আপনার ডিফাইন করা হয়নি। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি বা আমাকে যদি জিজ্ঞেস, আমি কিন্তু বলতে পারবো না যে অবরোধের আওতাটা কি। মানে এইরকম একটি অস্পষ্ট কর্মসূচি, যে কর্মসূচিটি একটা পর্যায়ে এখন আমাদেরকে মানে এই সরাসরি আপনার এই নাশকতা, সন্ত্রাসবাদ এবং একটা সাস্টেইন ভায়োলেন্সের দিকে নিয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমি ইকুয়ালি এই দুই পক্ষকে আমি সেটা দেব, এবং পাশাপাশি আমি বিশেষ করে এই কর্মসূচিটি যে অবরোধ যারা ঘোষণা করেছে তাদের দায়টা একটু বেশি, কারণ আপনার এই কর্মসূচির কারা করেছে আমরা জানি না। এখন কিন্তু এই বিরোধী দল বলছে সরকার করছে, সরকার বলছে বিরোধী দল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিস ইজ ভেরি ক্লিয়ার যে এই কর্মসূচি ঘোষণার পর থেকে কিন্তু এটি হচ্ছে। তবে যারাই করুক এই কর্মসূচির সঙ্গে এই অ্যাক্টিভিটি, এই তৎপরতার কিন্তু একটা সম্পর্ক আছে। মোহাম্মদ আরাফাত, আপনি কি একটু কোয়ান্টিফাই করবেন? জি, কোয়ান্টিফাই করার আগে আমি একটা জিনিস বলতে চাই, দেলোয়ার সাহেব যেটা খুব দ্রুতই বলি, যে গতকাল বেগম জিয়া একটা প্রেস কনফারেন্স করে উনি বললেন যে এগুলো আসলে সরকারি দলের লোকজনই করছে, উনি এই কথাটি বললেন। এটা নিয়ে আমি মনে করি আবার ব্যক্তিগতভাবে কনফিউশন ক্রিয়েট করার কোনো সুযোগ নাই, কারণ আপনি কয়েকটা কারণ আমি বলি। ফার্স্ট অফ অল, যে অবরোধটাতে ডেকেছে বিএনপি, সেইভাবে একটা দায় দেওয়ার বিষয় আছে। আদার দেন দ্যাট, আপনি দেখেন কয়েকটা ঘটনা, তারেক রহমান সাহেবের যে উস্কানিমূলক বক্তব্য, যেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে কি ধরনের আন্দোলনের নামে কিসে তারা যাচ্ছিল। দ্বিতীয় হচ্ছে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের যে ফোন আলাপ, যেটি গণমাধ্যমে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে বোমা বানানোর রসদপত্র নিয়ে তিনি আলাপ করছেন। তো এটা তো কোনো শান্তিপূর্ণ কর্মসূচির ফোন আলাপ হতে পারে না। তৃতীয়, আপনি দেখেন বিএনপি জামাতে যত ফেসবুক গুলি আছে, সেখানে তারা রীতিমতো পেট্রোল বোমা কিভাবে বানাতে হয়, কিভাবে কোথায় ছুটতে হবে, এগুলো সব ইনস্ট্রাকশন দিচ্ছে। তারপর আপনি আসেন এই যে ফারজানের উপর একটি অনুষ্ঠান ৭১ টিভিতে দেখছিলাম, সমীকরণ, সেখানে সে একজন প্রফেশনাল বোম বানায় এরকম একজন ইন্টারভিউ করছিল, তাকে দেখেছে। সে কিন্তু ক্লিয়ারলি বলছে যে সে প্রফেশনাল এবং সে বোম বানায়, এক একটা বোম বানাতে কত টাকা নেয় এগুলো সব বলে। সে বলছে যখনই হরতাল অবরোধ ডাকছে, বিএনপি নেতারা তাদের সাথে কন্ট্যাক্ট করে, তারপর তারা পার বোমে এত টাকা চার্জ করে দেয়। এখানে কিন্তু ক্লিয়ারলি ধরা পড়ছে আসলে কারা কন্ট্যাক্ট করছে, এটা করছে। আরেকটা হচ্ছে যে হাতে নাতে যারা ধরা পড়ছে এগুলো করতে, যে তাদের যে আপনার তারা কারা, এরাই তো সব বিএনপি আর জামাতের কর্মীরা। সবকিছু কিন্তু ক্লিয়ারলি আমাদের বলে দিচ্ছে, দেখেন, যেটা ডিরেক্টলি বিএনপি ইজ ইনভলভ। এন্ড বেগম জিয়া হুট করে বললেন বিএনপি করেনি, আওয়ামী লীগ করেছে। ওনার এই কথার বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে অ্যাটলিস্ট নাই, কারণ এর আগে বিএনপি যে জালিয়াতি করেছে আপনি দেখেন, এই যে আপনার এই কংগ্রেসম্যানদের জালিয়াতি করা, অমিত শাহের সাথে ফোনে কথা বলা, ওনার তো সেই বিশ্বাসযোগ্যতা তো নাই। আরাফাত ভাই, আপনি নিশ্চয়ই সেগুলি আরো বলবেন। আপনি যদি এখন বলেন যে সরকারের দায় দায়িত্ব ৩ তারিখ, এবং আমি যদি আরো স্পেসিফিকলি বলি যে এই অবরোধ যে সংকটের মধ্যে আছে সেটা আসলে শুরু করেছিল আওয়ামী লীগ, শুরু করেছিল এই সরকার। আচ্ছা, আপনি যদি বলেন তাহলে আমি আপনার সাথে এগ্রি কেন করব না, কারণ যেটি বলা হচ্ছে যে বিএনপিকে আপনার আটকে দেওয়া হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি নিতে দেওয়া হচ্ছে না, পলিটিক্যাল স্পেস পাচ্ছে না। দ্যাট ইজ অলসো রং। কেন জানেন? আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, গত এক বছরে বিএনপি ঢাকা সহ গোটা বাংলাদেশে 16টি বড় জনসভা করেছে, যেগুলোতে বেগম জিয়া গিয়েছিলেন। অসংখ্য প্রেস কনফারেন্স তারা করেছেন, কোন টিভিগুলোতে লাইভ দেখেছে, কোথাও কিন্তু আটকানো হয়নি। বিএনপি তার অঙ্গ সংগঠন, যেখানে খালেদা জিয়া ছিলেন না কিন্তু ফখরুল ইসলাম আলমগীর অন্যরা ছিলেন, 100টির অধিক তারা প্রোগ্রাম করেছে, এবং মাত্র 2টো প্রোগ্রাম শেষ পর্যন্ত এসে আটকালো। তার একটা গাজীপুরে আর একটা যে 5 জানুয়ারি। এখন দেখেন গাজীপুরেরটারও কনটেক্সট আমরা জানি। তারেক রহমান সাহেব বঙ্গবন্ধু, আমরা তো এটা বিরতিতে চলে যাই। আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করছেন যে 5 তারিখ বিএনপি চেয়ারপারসনকে আসলে বলছেন। আপনি বিরতি পর আমাকে আরো 1 মিনিট সময় দিলে আমি একটু ক্লিয়ারিফাই। আমরা একটু বিরতি নিয়ে ফিরি, তারপর আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে পারবো আরেকটু।
আগে আপনার কাছে যেটি জানতে চাইছিলাম যে বিরোধী দলীয় বিএনপি চেয়ারপারসনকে আসলে পল্টন কার্যালয়ে যেতে না দেওয়া এবং সভা সমাবেশ করতে না দেওয়াটা আসলে এই পুরো অবস্থাটাকে ইনস্টিগেট আমি করেছে সেটাই কিনা? বলছি আপনাকে, যে স্ট্যাটিস্টিক্স দিলাম সারা বছর ধরে কিন্তু তারা তাদের সবকিছু প্রোগ্রামগুলি করেছে এবং কোনো ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া। এবং টেলিভিশনগুলি দেখেন তার বক্তব্য লাইভ দেখেছে এবং কভার করেছে খবরগুলি। ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রী আগেও দেখানো আছে। গভর্নমেন্টের যদি সেই ইন্টেনশন থাকতো আটকে দেয় তাহলে তো এগুলো করতোই, কিন্তু এগুলো তো করেনি। কিন্তু স্পেসিফিক্যালি দুটো প্রোগ্রাম কেন আটকানো হলো? গাজীপুরের তো একটা বাস্তবতা আমরা দেখেছি। তারেক রহমান সাহেবের যে মানে কটূক্তিপূর্ণ মন্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে, তার প্রেক্ষিতে ছাত্রলীগের খেপে যাওয়া বা তাদের পাল্টাপাল্টি অবস্থান, সেখানে তো অথরিটিকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আর ৫ই জানুয়ারিতে গভর্নমেন্ট যেটা বলছে যে তাদের কাছে ক্রেডিবল আপনার ইন্টেলিজেন্স ইনফরমেশনের উপর ভিত্তি করে তারা এই কাজটি করেছে, যেটা প্রমাণিত হচ্ছে পরবর্তীতে আমি যে এক্সাম্পলগুলো দিলাম, গয়েশ্বরচন্দ্র রায়ের যে আপনার ফোন আলাপ, তারেক রহমানের বক্তব্য। এবং আমি এখানে একটা দাবি জানাতে চাই, তাদের কাছে আরো যত ইনফরমেশন আছে গভর্নমেন্টের কাছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন, কি নাশকতা পরিকল্পনা তারা করছিল, এগুলো সব রিভিল করা উচিত, জনগণকে জানতে দেওয়া উচিত। গভর্নমেন্টকে বিশ্বাস করব কেন? না, তারা তো এভিডেন্স, আপনি এভিডেন্স দেখে বিশ্বাস করবেন, গভর্নমেন্টকে বিশ্বাস করতে হবে। আমি কেন গভর্নমেন্টকে বিশ্বাস করার প্রশ্নটা তুললাম? আমি দেখেছি খালেদা জিয়ার বাসায় তালা, তবু গভর্নমেন্টের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে তিনি আসলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। এক্স্যাক্টলি যেটা বলা হয়েছে, আপনি একটু কথাটা ডিস্টর্ট করে ফেলছেন। যেটা করা হয়েছে, খালেদা জিয়া ওয়াজ নট অবরুদ্ধ, যেটা বলা হয়েছে, এন্ড দ্যাট ওয়াজ ট্রু। খালেদা জিয়া ওয়াজ স্টপড কামিং আউট অফ হার হাউস শুধুমাত্র আপনার ৫ই জানুয়ারিতে, যেদিন 144 ছিল, সেই দিন শি ওয়াজ স্টপড। আগে পরে শি ওয়াজ নট স্টপড। ৫ই জানুয়ারি তো 144 ছিল? হ্যাঁ, কোথায়? 144 ছিল এন্টার ঢাকা সিটিতে। 144 ছিল? হ্যাঁ ছিল, 144 ছিল। উনি আইন ভাঙতে যাচ্ছিলেন, সেখানে তাকে স্টপ করা হয়েছে আইন প্রয়োগ করে। কিন্তু তার আগে পরে ওনাকে বলাও হয়েছে যে ওনার বাসায় যাওয়ার জন্য বা এনিওয়্যার, উনি যেতে রাজি হননি। কিন্তু আপনি যখন একটা নাশকতার পরিকল্পনা আগাবেন বা এক ধরনের কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করবেন, তখন তো গভর্নমেন্ট উইল, দ্য অথরিটি উইল স্টপ ইট। সো এই দুটো ঘটনাতে স্টপ করা হয়েছে, যার পেছনে ক্রেডিবল ইনফরমেশন ছিল। এবং আমি বলছি না যে গভর্নমেন্ট বলবে আপনি বিশ্বাস করবেন, আমি তো এই জন্যই দাবি করছি যে গভর্নমেন্টের সেই এভিডেন্সগুলি রিভিল করা উচিত, যাতে করে মানুষ এভিডেন্সগুলি দেখে একটা জায়গায় পৌঁছতে পারে। এই জন্য আমি সন্ত্রাসের জন্য, আপনার গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, 100% দায়ী করব বেগম খালেদা জিয়া এবং তার এই অবরোধ ডাকাতে। ৩-৫ জানুয়ারি পলিটিক্যাল যে সমস্যাগুলি আছে, সেখানে আমি মনে করি ক্ষেত্র বিশেষে গভর্নমেন্টেরও কিছু দায় নিতে হবে এবং এক ধরনের তাদের আলোচনার একটা দ্বার উন্মোচন করা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনিও কি একই রকম মনে করেন যে এইটা আসলে ৩-৫ তারিখে এই অবরোধের সুযোগটা, আপনার নিশ্চয়ই মনে আছে যে ৩ তারিখে ৫ তারিখে বেগম জিয়ার জনসভাকে সামনে রেখে আসলে লঞ্চ, বাস, গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে অবরোধটি শুরু সরকার করেছিল, এগুলি কেউ কেউ বলছেন। আমিও এরকম অনেকটা মনে করি, আপনি এরকম মনে করেন কিনা? এটি আসলে অবশ্যই দায়ভারটা দুই দলের নিতে হবে। একজন অবরোধ ডাকছেন, আরেকজন অবরোধটাকে ভঙ্গ করার চেষ্টা করছেন, মানে বা ভাঙার চেষ্টা করছেন। আসলে আমাদের সমস্যাটা হয়েছে কি, আমরা ডেমোক্রেসিতে মেজরিটেরিয়ান রুল করেছি, যে ক্ষমতায় জিতবে বা কোনোভাবে একটা ভোটে জিতবে সেই রুল করবে। প্লুরালিস্টিক সোসাইটি বা টলারেন্ট সোসাইটি করতে পারিনি, যে কারণে তারেক জিয়ার মন্তব্য লন্ডনে, তার বিরুদ্ধে বাংলাদেশে অসংখ্য মামলা হচ্ছে, সবাই এটাকে প্রতিবাদ জানাচ্ছে। আবার সেটার জন্য বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না, এটা অনেকটা বেশি এক্সেসিভ হচ্ছে অনেকটা। সেখান থেকেই সমস্যাটার সূত্রপাত। সরকার যদি সেখানে টলারেন্ট হতো, অ্যাকোমোডেটিভ হতো, একটা বিশাল গোষ্ঠী আজকে সরকারে আছে, আবার তার থেকে একটা বড় গোষ্ঠী কিন্তু সরকারের বাইরে আছে। আমি বলতে চাচ্ছি, অবশ্যই বাংলাদেশে 100% ভোট ধরলে সেখানে মেজরিটি তো আর এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নেই, 51% তো নেই, তার থেকে কম, অনেক কম। তাহলে মেজরিটি একটা বড় অংশ সরকারের বিরুদ্ধে আছে। তারা কেউ বিএনপিতে আছে, কেউ জামাতে আছে, কেউ জাতীয় পার্টিতে আছে, এবং সব মিলিয়ে কিন্তু এই বিশাল একটা সরকারের বিপক্ষের গোষ্ঠীকে আপনি সমাবেশ করতে দিবেন না, মুভমেন্ট করতে দিবেন না, এটি কিন্তু কোনোভাবেই সরকার রাখতে পারবে না। সেখানে একটা আউটবাস্ট হবেই। আর আজকে যে দাবিটা আমি দেখছি, আবার অনেকে বলছে বিএনপিকে একটি সন্ত্রাসী দল ঘোষণা করার দাবি, যেটা আমার মনে হয় না খুব পলিটিক্যালি সাস্টেইনেবল। বাট এরকম একটি পদক্ষেপ নেওয়া হলে যেটি হবে, একটা গণতান্ত্রিক বা মোটামুটি গণতান্ত্রিক লিবারেল দলকে জোর করে সন্ত্রাসীর দিকে নিয়ে যাওয়া। পৃথিবীর সব দেশেই সন্ত্রাসী দলগুলোকে ভোটে ইনভাইট করা হয়, আলোচনায় ইনভাইট করা হয়, যাতে তারা সন্ত্রাসী দল থেকে আস্তে আস্তে রাজনৈতিক দল হয়। বাংলাদেশে এখন যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা যদি কন্টিনিউ করে এবং যদি সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করে রাজনৈতিক সমস্যার সমাধান করতে চায়, তাহলেও সেখানে দেখা যাবে অনেকগুলো গণতান্ত্রিক দল সন্ত্রাসী দলে হয়ে যাবে। এবং তখন যেটা হবে, এই জিনিসটা ফ্রাঙ্কেনস্টাইনটা ওয়ান্স ক্রিয়েটেড, এটা সহজে কখনোই কন্ট্রোল করা যাবে না। মোহাম্মদ আরাফাত, আপনাকে যখন প্রশ্ন করব, আপনি এই বিষয়টা একটু অ্যাড্রেস করবেন। আমি তো এই যে বিশাল একটা গোষ্ঠী সরকারের বিরুদ্ধে আছে, এদেরকে তো মত প্রকাশের সুযোগ দিতে হবে। বিকজ একটা বিগ প্ল্যাটফর্ম, তারা সংসদে থাকুক বা বাইরে থাকুক বা যেখানেই থাকুক, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে সরাসরি কেড়ে নেওয়ার কোনো অধিকার নাই। এবং যখনই আমি সরাসরি কেড়ে নেওয়ার চেষ্টা করব, তখনই সেখানে সন্ত্রাসবাদ কোনো না কোনো ফর্মে হবে।
আজকে যদি 5 জানুয়ারি ইলেকশনটা 100% ত্রুটিমুক্ত হতো, তাহলে বিএনপি এই ধরনের কোনো অবরোধ কিন্তু কোনোভাবেই জনসমর্থন বিন্দুমাত্র পেত না। কিন্তু আজকের এই অবরোধের জন্য জনগণ কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুজনকেই দায়ী করছে, শুধুমাত্র বিএনপিকে দায়ী করছে না। আমাদের পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর দেলোয়ার আপনার কাছে আসবো যে 3 জানুয়ারি আমি যেরকম বলছিলাম যে কেউ বলছেন যে সরকার অবরোধ শুরু করেছিল বিএনপি ও 20 দলীয় জোট নেত্রী, এরপরের ধারাবাহিকতা রাখলেন এবং ধারাবাহিকতা রেখে চলছেন। তো এই 2 সপ্তাহের বেশি সময় ধরে যে অবরোধ চললো, তাতে সরকারের কতটুকু ক্ষতি হয়েছে, লাভ হয়েছে বা কার? এই কর্মসূচিতে বিএনপি কতখানি লাভবান হলো? যেহেতু প্রক্রিয়াটা চলছে এখনো, কারণ আমরা যদি জনগণের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে কিন্তু সরকার এবং বিরোধী দল অথবা বিএনপি বা বিরোধী দল তাদের যে রাজনৈতিক হিসাব নিকাশ, কারণ আমরা দেখছি যে এক ধরনের কৌশলের খেলা খেলছেন, এক ধরনের জিরো সাম গেমের দিকে তারা যাচ্ছেন। তারা পুরো জাতিকে, পুরো জনগোষ্ঠীকে এক ধরনের একটা জিম্মি অবস্থায় নিয়ে আসছেন। এখন হয়তো আমরা অবরোধের কারণে যে ধরনের সন্ত্রাস হচ্ছে সেটার মাধ্যমে দেখছি, আবার সামগ্রিকভাবে আপনার যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেই প্রক্রিয়াটা কিন্তু একটা অসুস্থ এবং এই অসুস্থ রাজনীতির শিকার কিন্তু আমরা অনেক আগে থেকে। তা আমার কাছে মনে হয় না যে সরকার বা বিএনপি এখন যেটা হচ্ছে কি, এটা আইরনি হচ্ছে বাংলাদেশের, যে আপনার যতই আপনার দেশের রাজনীতি, দেশের যত ধরনের সংকটই হোক, যত ধ্বংসযোগ্য হোক, শেষ পর্যন্ত কিন্তু আবার সেই হয় আপনার বিএনপি বা আওয়ামী লীগ, মানে তাদের যে লস বা তাদের যে ক্ষতি, সেই ক্ষতির হিসাবটা কিন্তু ডিফারেন্ট। এটা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে, মানে তাদের হিসাবটা, তারা কিন্তু জনগণের যে সত্যিকার জনগণকে বলা হচ্ছে সংবিধানের যে মালিক, কিন্তু জনগণের যে কষ্ট, জনগণের যে দাবি, জনগণের যে অধিকার, জনগণ যেই জায়গায় পৌঁছতে পারতো, যেমন আমরা জানি যে বাংলাদেশের যে সম্ভাবনা ছিল, বাংলাদেশ যে জায়গায় পৌঁছার কথা ছিল সেই জায়গায় পৌঁছতে পারছে না, এবং বাংলাদেশের যে আপনি অর্থনৈতিকভাবে বলেন সব দিক থেকে। ডক্টর হোসেন, মানে এই অবরোধে সরকারের কতটুকু ক্ষতি হয় বা কি ক্ষতি হয় আসলে সরকারের, মানে লাভটা কার হয়? বিএনপি কি এই 2 সপ্তাহের বেশি অবরোধ যেটা চলছে সেটাতে লাভবান হচ্ছে? কি মনে হয় আপনার? মানে আমি শুধু বিশ্লেষক হিসেবে যদি আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে সরকারের কিন্তু ক্ষতি নেই, যেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে। বিরোধী দলের যে বিষয়টা, বিরোধী দলের ক্ষতি এই অর্থে ক্ষতি, আপনি যদি একটা সুস্থ রাজনীতির দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তাহলে বিরোধী দলের ক্ষতি হচ্ছে। কিন্তু বিরোধী দলের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এটা আনফরচুনেটলি সব বিরোধী দলই, তারা একটা অরাজকতা, এনার্কির মধ্যে এক ধরনের, যেটা আমরা বলি যে ঘোড়া পানিতে মাছ শিকার করা, এই দিক থেকে চিন্তা করলে হয়তো বিরোধী দল তারা একটা লাভের হিসাব তারা করছে। স্যার, একটা একাডেমিক একটা প্রশ্ন করি, আমরা যদি এটাকে একটা সমীকরণে সাজাই, সেই যে সমীকরণটা হচ্ছে এরকম যে বিরোধী দল মনে করছে জনগণ কষ্ট থাকলে, আপনি যেরকম বলছেন জনগণ কষ্টে আছে, জনগণ কষ্টে থাকলেই শুধু সরকার নরম হবে। তো জনগণের কষ্টের কথা সরকার ভাববে কেন? মানে সরকারের দায় কি? যদি সরকারের মতোই একটি ছায়া সরকার জনগণের কথা না ভাবে, সরকারের কি দায় জনগণের কথা ভাবার? সরকারের দায় মানে এই রাজনীতির ভাবনাটার কারণটা কি আসলে? না, এটা আপনার যদি একটা ব্যাপার হচ্ছে যে আপনার সরকারের তো আপনার কতগুলো বিষয় আছে যে আপনাকে তো বাঁচিয়ে রাখতে হবে, আপনার অক্সিজেনটা তো দরকার আছে। এখন যদি জনগণকে যদি অক্সিজেনটা দেওয়া না যায়, যেমন আজকে জনগণ বেরোতে পারছে না, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা একটা বেসিক বিষয়, সেখানে কিন্তু সরকারের মাথা ব্যথা, কারণ তাহলে সরকারের অস্তিত্বই থাকে না। সরকার তার অস্তিত্বটা বোঝানোর জন্য আপনার এই অক্সিজেনটুকু দরকার, জনগণের জন্য অক্সিজেন সরবরাহ করা। আর বিরোধী দলের তো দরকার নেই, তাদের কোনো দায় নেই, মানে এটা সত্যিকার, এটাই তো আমরা দেখছি, মানে কারণ চরম দায়িত্বহীন রাজনীতির শিকার হচ্ছি আমরা এই দেশের জন্য। আমি বোধহয় দায়িত্বহীনতার একটা চূড়ান্ত অবস্থায় আছি। আমি যদি অ্যাড করতে চাই আগেরটা সহ আপনি তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি, কারণ আমার প্রশ্নটা আপনার জন্য বড় এবং অনেক দর্শক আসলে শুধু আপনাকে উদ্দেশ্য করে একই ধরনের প্রশ্ন করছেন। আমি প্রশ্নের জনরাটা আপনাকে শুনিয়ে রাখি। সেই প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে 5 জানুয়ারি যে সভাটি আসলে বেগম জিয়াকে করতে দেওয়া হয়নি, তাতে কি এমন ক্ষতি হতো যা এখন আমরা যে হিসাবটা, সেটা হচ্ছে যে 29 জন মারা গেছেন, আরো মানে এক রকম হিসাব, যে 597টা যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে, এবং কিউমুলেটিভ আসলে ফলাফলটা আসলে অনেক বড়। সেইটার তুলনায় আসলে 5 জানুয়ারি একটি সভা সমাবেশ করা কতটা ক্ষতিকর হতো? পাশাপাশি যদি আমি প্রশ্নটি করে রাখি যে এতে সরকারের কতটুকু ক্ষতি হলো, লাভ হয়েছে কার? এই কর্মসূচিতে আসলে বিএনপি বা আওয়ামী লীগের কি লাভ হলো? আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মোহাম্মদ আরাফাত, বিরতির আগে অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছিলাম। সর্বশেষ যেটি দর্শকরা জানতে চেয়েছিলেন যে এর চেয়ে বেশি ক্ষতি হতো কিনা, 29 জন মানুষের জীবন গেছে, অনেকগুলি গাড়ি ভাঙচুর হয়েছে, এবং কে লাভবান হলো, সরকার বিএনপি? না, আমি এখানে এই প্রশ্নের উত্তরে আসার আগে একটু লিংক করে বলি। পাটোয়ারি সাহেব বললেন যে একটি দলকে যখন আপনি অনেক দমন পীড়নের মধ্যে রাখবেন,
তখন তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। কিন্তু এটার সাথে আমি একমত নই এই কারণে, ফার্স্ট অফ অল এত দমন পীড়নের উপরে রাখা হয়েছে এই কথাটা তো বলা যাবে না। আপনি সারা বছর ধরে আমি যে স্ট্যাটিস্টিক্স দিলাম, এতগুলি জনসভা, এতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম, এতগুলি টেলিভিশন লাইভ দেখাচ্ছে, জনগণের পৌঁছানোর জন্য সবকিছু তো অবারিত, এটাকে আপনি দমন পীড়ন কিভাবে বলবেন? অনেকগুলি মামলা যে ছিল, সব শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার পর মামলা, তারা হাজিরা দিচ্ছেন প্রায় প্রতিদিন। হ্যাঁ, না এখন সেটা তো একটা জিনিস, আপনি যদি ধরেন কোন ময়লার গাড়ি পোড়ানো মামলাটা, দ্যাটস ওয়ান থিং, বাট তার কোন পলিটিক্যাল প্রোগ্রাম আটকানো হয়েছে? আমরা তো রেফারেন্স দিচ্ছি শুধু গাজীপুর আর 5 জানুয়ারি, তার আগে তো কোনো পলিটিক্যাল প্রোগ্রাম আটকানো হয়নি যে আপনি স্পেস দিচ্ছেন না, দমন পীড়ন করছেন, ব্যাপারটা তো এরকম নয়, রাইট? আচ্ছা, এখন আপনি এসে বলছেন যে সন্ত্রাসের পথ বেছে নেবে। আমি যেটা মনে করি, একটি পলিটিক্যাল পার্টি সে যদি জনগণের জন্য কাজ করে কখনোই সন্ত্রাসের পথ বেছে নেবে না, শুধু সন্ত্রাসীরা এই কাজটি করবে, এটি হতে পারে না। কারণ অতীতে বাংলাদেশে ইভেন আওয়ামী লীগও বিরোধী দলে ছিল এবং দমন পীড়নের মধ্যে দিয়ে গেছে। আমরা 71-এর আগে থেকেও রাজনৈতিক দলগুলোকে দেখেছি, অন্যান্য দেশেও আমরা দেখেছি। বিরোধী পক্ষ কিন্তু খুবই লগি বৈঠার কথা বলে, লগি বৈঠার কথা খুব বলে, সেটা সন্ত্রাস না, সেটা পলিটিক্যাল ভায়োলেন্স। আমি এখানে আলাদা করতে বলছি, এই লগি বৈঠার যে মারামারি, এখানে দলের কর্মীরা মেরেছে মরেছে, সাধারণ মানুষকে সন্ত্রাস করে মেরে ফেলা হয়নি। আপনি বারবার খেয়াল করেন, আমি যে জায়গায় পয়েন্ট আউট করার চেষ্টা করছি, ক্ষমতা হয়েছে একটা ঘটনা এনে আপনি প্রত্যেক দিনের ঘটনার সাথে কম্পেয়ার করবেন, পরিকল্পনা করে যেগুলো হচ্ছে, এটা তো কম্পারেটিভ না। এই জন্য বলছি যে লেট আস নট ডু দিস। এগুলো যখন আমরা করি, দুদলকে একই সমানভাবে দায়ী করতে চাই সন্ত্রাসের জন্য, আমি বলেছি যে পলিটিক্যাল যে অস্থিরতা সেটার জন্য, অবরোধ, হরতাল, সবকিছুর জন্য আপনি দুদলকে দায়ী করতে পারেন। কিন্তু পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যে মানুষকে পুরানো হচ্ছে, এবং আপনি যদি এটাকে জায়েজ করার চেষ্টা করেন, এটা হচ্ছে বিকজ এই পলিটিক্যাল প্রবলেমের জন্য, তার মানে আপনি সন্ত্রাসকে জায়েজ করছেন, আপনি সন্ত্রাসীদের উৎসাহিত করছেন যে হ্যাঁ সন্ত্রাস করলে তাহলে এইভাবে একটা প্রেশার ক্রিয়েট করা যায়। নো, এটা করা যাবে না। আপনি সব কারণে দোষ দেন এবং আপনি বলেন সংলাপ করতে হবে দুদলকে, কিন্তু সন্ত্রাসকে আপনার আইনের মাধ্যমে শক্তভাবে দমন করতে হবে। এবং কখনো সন্ত্রাসীদেরকে ইনভাইট করে আলোচনায় বসার কোনো সুযোগ পৃথিবীতে কোথাও হয়নি। সন্ত্রাসীদেরকে হয়েছে না, আয়ারল্যান্ডের ঘটনা যদি আপনি মনে রাখেন, না, দ্যাটস সামথিং এলস, দ্যাট ইজ অলসো সামথিং এলস। এভরিথিং ইজ এভরিথিং এলস, মানে ওইটা আপনি এভরিথিং ইজ নট এভরিথিং এলস, দ্যাট ওয়াজ সাম entirely different ঘটনা altogether। আমাদের এখানে সারা পৃথিবীর কথা বলছেন, সেগুলো অন্য জিনিস। তাহলে মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী ছিল বাংলাদেশে ওই কনটেক্সটে যদি আপনি বলেন। আমি বলছি পিওরলি সন্ত্রাস, সাধারণ মানুষকে মেরে ফেলা। যারা ফ্রিডম ফাইটার তারা সাধারণ মানুষকে মারে না, যারা ফ্রিডম ফাইটার তারা কিন্তু টার্গেটকে হিট করে, আর যারা সন্ত্রাসী তারা সাধারণ মানুষকে টার্গেট করে, মারে এবং তাদেরকে মেরে ফেলে। তারা চাপ প্রয়োগ করে, ব্ল্যাকমেইল করে দাবি আদায়ের চেষ্টা করে, তাদেরকে বলে সন্ত্রাসী। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ফ্রিডম ফাইটার্স এন্ড সন্ত্রাসী। কাজে আপনি ফ্রিডম ফাইটারদেরকে সন্ত্রাসীর সাথে মিলাতে পারবেন, এটা। আর বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে, কেন সন্ত্রাসের পথে তারা গেছে, আপনার সেই প্রশ্নের সাথে যেটি দেলোয়ার সাহেব করেছিলেন যে কেন তারা এই পথে গেল, আর কি উপায় আছে। যখন তারা একটা রাজনৈতিক দল তার দাবি দাওয়া মানানোর জন্য প্রেশার ক্রিয়েট করতে যায় গভর্নমেন্টের উপর এবং জনগণকে সাথে পায় না, জনগণকে সাথে পেলে কিন্তু আমি বিএনপিকে স্যালুট করতাম। সেই কাজটি তো তারা করতে পারছে না। যদি সেটা তারা করতে পারতো, সন্ত্রাসের পথে যেতে হতো না। এখন তারা এগুলো বাদ দিয়ে চলে গেছে সন্ত্রাসের পথে, সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে তারা ভাবছে। জনগণের সাথে পাচ্ছে না, সেটা আপনি কি করে ভাবছেন বা কি করে বলছেন? যদি সাথে পেতো তাহলে তাদের আন্দোলন সাকসেসফুল হতো। অতীতে আমরা জনগণকে নিয়ে, সাথে নিয়ে আন্দোলনের সাফল্য দেখেছি। পাচ্ছে না, একটা কারণ হচ্ছে তারা একটা অবরোধ ডেকে তারা ঘরের মধ্যে যে লুকিয়ে থাকছে, তাদের নেতা কর্মীরা লুকিয়ে থাকছে এবং কোথাও রাস্তায় নাই, জনগণ নাই, এবং তারা শুধু সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে, আউটসোর্স করে দিচ্ছে বোমাবাজদের, এবং সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। এইখানেই প্রবলেমটা। এখানে আপনি বললেন না গভর্নমেন্টের কি লাভ হয়, লস হয়, আসলে ওই অর্থে কারোর লাভ লস হয় না। গভর্নমেন্টকে তখনই আপনি লসের খাতায় নিতে পারবেন যখন আপনি জনগণকে ঐক্যবদ্ধ করে তার এগেইনস্টে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, যেটা অতীতে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। তখন গভর্নমেন্ট বাধ্য হয় সে যদি অন্যায় করে থাকে তার কাছে সাকাম করতে, কিন্তু সন্ত্রাস করে আপনি পারবেন না, এটা হবে না। শুধু শুধু মানুষগুলি মরবে এবং সেই ঘটনাগুলি ঘটছে। আরেকটি ঘটনা বলি, আপনি যেটি বললেন যে লাভ কি হয়েছে। 2011 সালে এক্সাম্পলটা আমি বারেবার দিয়েছি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটা আছে, তাদের তথাকথিত, আমি বলি এটাকে অবশ্য, এবং তাদের একটি সমাবেশ ছিল, সেটি তো করতে দেওয়া হয়েছিল। সেই সমাবেশ করতে যে আমরা শুনেছি যে ইভেন ফখরুল আলমগীর সাহেবও জানতেন না। এটা ওই লন্ডন, শুধু লন্ডন থেকে ইনস্ট্রাকশন দিয়ে তাদেরকে গোটা ঢাকা শহরে যে ত্রাসের রাজত্ব ক্রিয়েট করা হয়েছিল, মনে আছে আপনার? এবং সেটাকে কন্টেইন করতে বেগ পেতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। এবং তখন আমরাই বলেছিলাম গভর্নমেন্ট কি করে বসে বসে, আগে থেকে খবর পায় না, তার ইন্টেলিজেন্স কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে, যে মানুষ এভাবে সাফার করে, এতগুলি গাড়ি পুড়লো, এতগুলি মানুষ মরলো। তখন কিন্তু আমরা বলেছিলাম, কাজে গভর্নমেন্টের কিন্তু এটাও একটা কাজ, প্রিএমটিভ অ্যাকশনে যাওয়া। আপনি আমাকে বলেন, সারা বছর 16টি জনসভা হতে পারলো, শত শত পলিটিক্যাল প্রোগ্রাম হতে পারলো, দুটো পলিটিক্যাল প্রোগ্রাম কেন গভর্নমেন্ট আগে থেকে আটকে দিল? কেন দিল? এবং তার ফলশ্রুতিতে আপনি যে বলছেন অবরোধ হরতালের ফলে এই যে ঘটনাগুলি ঘটেছে, ট্রু,
কিন্তু তার চেয়ে আরো বৃহত্তর না, বড় প্রলয়ঙ্করী ঝড় আমি হতে একটা পারত। হাইপোথিসিসের কথা বলি, দুটি প্রোগ্রাম আটকে দিল হচ্ছে এই কারণে 5 জানুয়ারি ডেটকে সামনে রেখে বেগম জিয়া ঘোষণা দিলেন যে তিনি সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সরকারকে আলোচনায় বসাতে বাধ্য করবেন। আওয়ামী লীগ সরকার আসলে ভয় পেল, সন্ত্রাস করে। সেজন্য আটকে দিল। অন্য প্রোগ্রামগুলি আটকে না দেওয়ার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আবার বলবেন। আমি দেখুন আপনাকে একটা সিম্পল জিনিস বলি, 5 অন্য জানুয়ারি এমন একটা দিন প্রোগ্রামগুলির সাথে কারণ এবং আপনারা সমাবেশগুলি যেই সমাবেশগুলির কথা বলছিলেন সেই সমাবেশগুলি দেখে আওয়ামী লীগ সরকার এক ধরনের ভয় পেল, কারণ সেখানে বেগম জিয়ার জনসভা অনেক লোক এসেছিল, অনেক মানুষ এসেছিল, সেজন্য ভয় পেয়ে এটা আটকে দিল। এভাবে হাইপোথিসিস তো অনেক কিছু গল্পের মতো জি। বলা যায়, কিন্তু জি। রিয়ালিটি হচ্ছে যখন দুটো পার্টি কনফ্রন্টেশনাল একটা জায়গায় এইটা যাবে, একটু the reality, let me tell you the reality. না আরাফাত ভাই, আপনি গাজীপুরে যেটা যেটি বলবেন ঘটেছে- সেটা রিয়েলিটি, আমি যেটা বলবো সেটা হাইপোথিসিস, বা আমরা যেটা বলবো সেটা হাইপোথিসিস, এটা একটু মানে না, হাইপোথেটিক্যাল হয়ে গেল না? এটা একটু গল্পের মতনই শোনাচ্ছে, জি, এটা জি, আমি বলছি। আপনি জি। এটাকে রিয়ালিটি ধরে জি। সেভাবেই বসে থাকেন, জি। আমার অসুবিধা নাই তাতে। জি। I won't disagree with জি। you. But the thing is, based on the statistics I'm telling you, যদি একটা দলকে আটকে দেয়া হতো, সারা বছর ধরে আটকানো হতো। যদি যে ভয় কোনো- পাওয়া হতো সারা বছর ধরে মানে ভয় শুরু পাওয়া বলে হতো। তো একটি কথা সেই আছে। ঘটনাটি ঘটেনি। না, শুরু বলে তো একটি আপনি কথা আছে। যখন আপনার কাছে ক্রেডিবল ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকছে, তার প্রমাণ আপনি পাচ্ছেন। 5 জানুয়ারিতে যে খালেদা জিয়া একটা কর্মসূচি দিবেন, তাহলে গয়েশ্বর চন্দ্র রায়ের আপনার বোমের রসদ জোগাড় করতে হবে কেন? নাশকতার রসদ জোগাড় করতে হবে কেন? তারেক রহমানকে সেই উস্কানিমূলক বক্তব্য দিতে হবে কেন? আমি সেই জিনিসগুলি কি আমরা ভুলে যাচ্ছি কেন বারবার? আমরা সিম্পল জিনিসগুলি যেটা প্রমাণ হিসেবে কাজ করছে যে তারা আসলে কি করতে আপনারা চেয়েছিল। দুটো টেলিফোন মানে যে কথা বলছেন এবং যিনি এবং আসলে শত শত যারা ধরা পড়ছে জি। এই বোম মেরে মানুষকে মারার জন্য, পুলিশ এসে আমাকে এখন ধরে নিয়ে গেল, আমি পুলিশ যা বলে তাই বলবো ধরা আসলে। পড়ছে না তো। না না পড়ছে। আপনি আপনি গতকাল থেকে বলতে পারেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি যদি এই বিষয়ে একটু ধরা পড়েছে, অনেকে ধরা পড়ছে। আপনি আপনি যদি- রিপোর্টগুলি দেখেন, আনফরচুনেটলি এগুলো অতটা গণমাধ্যমে আসছে না ওইভাবে। আসা উচিত। আসা উচিত, দ্যাট ইজ দ্য থিং। আপনি এই যদি- জন্যই তো আমরা অনেক ক্ষেত্রে জানতে পারছি না, কিন্তু ধরা পড়ছে এরা সবাই এই যে বিএনপি জামাতের কর্মীরা, যারা হাতে নাতে ধরা পড়ছে। আপনাকে আমার আমি- কাছে একটা লিস্ট ছিল যেটা আমি দিয়েছিলাম একবার। ব্যারিস্টার শামীম হায়দার তারিখ পাটোয়ারি, আপনার কাছে আমি আসছি যে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা প্রায় বলেন, সাধারণের কথা বুঝতে পারার সাধারণ মানুষের মনের ভাষার অনুবাদ তারা করেন। সাধারণ মানুষের কথা বোঝার কোনো মেকানিজম আসলে রাজনৈতিক দলগুলোর আছে কিনা? আসলেই নাই। নেই, এই কারণটি হচ্ছে যেমন আরাফাত ভাই বললেন এই মুভমেন্টে জনগণ নেই। অবশ্যই জনগণ নেই, আমরা তো দেখছি না লাখ লাখ লোক, শত শত লোক, কিন্তু জনমত কোথায়? জনমতটি জানতে হবে। জনমতটাই জনগণ, জনমতটা যেখানে ধরে নিতে হবে জনগণ সেখানে। এখন জনমতের মধ্যে কি পরিমাণ জনমত এই স্ট্যাটাস কোটা মানছে যে যেভাবে চলছে এভাবেই চলুক, দিস ইজ দ্য বেস্ট সলিউশন, এটার সংখ্যা কত পার্সেন্ট, আর কত পার্সেন্ট লোক একটা সামহাউ সলিউশন, একটা পরিবর্তন চাচ্ছে? এই জিনিসটা আমি রাজনীতি করি, আমি মাঠে ঘাটে যাই, আমার কাছে খুব স্পষ্ট। তবে অনেকের কাছে স্পষ্ট নাও হতে পারে, তারা মাঠে যেতে হবে, চায়ের দোকানে বসতে হবে, র্যান্ডম যেতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস 300 কনস্টিটিউশনের মধ্যে মেজরিটি কনস্টিটিউশন থেকে একই ধরনের রেজাল্ট আসবে। একটা সমাধান প্রয়োজন। স্ট্যাটাস কোটা খুব একটা স্বস্তিকর না। তো সেটাই হচ্ছে জনগণ এবং জনমত। অর্থাৎ আজকে জনমতের ডেফিনিশন বা জনগণের ডেফিনিশনটা জনমতেই সীমাবদ্ধ করা। আমি আমার প্রশ্নটাকে আবার একটু এরকম ভাবে করি, আমরা যে মানে আরবান যে একটা আরবান মেজরিটি, তারা যে ডেমোক্রেসিটার কথা বলি, এই ডেমোক্রেসিটাকে আসলে কতটা কেয়ার করে সাধারণ মানুষ, বা এই ডেমোক্রেসিটার জন্য তারা কতটা মানে আশা করে, বা কি আশা করে আসলে বাংলাদেশের মানুষের একটা ভোট দিতে আশা করে যে আমি একটা দিন ভোট দিতে যাব, একটা দিন ভোট একটা দিন। হ্যাঁ, বাংলাদেশের ডেমোক্রেসিটাই হলো একদিনের ভোটের ডেমোক্রেসি। এবং আমরা যারা রাজনীতি করি বেশিরভাগ লোক ওই ভোটের জন্যই জনগণকে তোয়াজ করি। যদি ভোটটা না থাকতো কেউ জনগণকে তোয়াজ করতাম না। দুটি প্রান্তীয় আদর্শের দল এবং তার আদর্শ নিয়ে খুব বেশি মাথা ঘামায় বলে মনে হয় না। এখানে আসলে মূল জিনিসটা হয়ে গেছে কালচারের সাথে। যেমন আমাদের উত্তরবঙ্গে সহ আরো অনেক জায়গায় জাতীয় পার্টির একটা ব্যাপক কালচার আছে, লাঙ্গলের জোয়ার আছে, আবার কিছু কিছু বেল্টে নৌকার জোয়ার আছে, কিছু কিছু বেল্টে আমাদের ধানের শীষের জোয়ার আছে, এর সাথে আছে একটা বড় অংশের ফ্লয়েটিং ভোটার। এই কালচারটার মধ্যেই তারা রাজনীতি করছে। আসলে তো খুব আদর্শিক ভিতের মধ্যে দলই আমি বলবো নাই। গণতন্ত্রের জন্য লড়াই তো করছে না বিএনপি। এখন আমার জনগণের গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমি শান্তিপূর্ণভাবে আমার কর্মক্ষেত্রে যাব, আমি পেট্রোল বোমা খেয়ে মরতে চাই না। এটা কি আমার অধিকার না? অবশ্যই। তাই যদি হয় তাহলে যারা এই কাজটি করছে তাদের কি গণতন্ত্রের জন্য লড়াই করছে এটা আমরা বলতে পারি? যদি না বলতে পারি তাহলে এককভাবে কেন তাদেরকে সন্ত্রাসের জন্য দায়ী করছি না? আমি বারেবার কেন তাদেরকে জায়েজ করার চেষ্টা করছি এই বলে যে সবাই মিলে একইভাবে দায়ী? আমি এটাই হচ্ছে না, সবাই মিলে একইভাবে দায়ী না হলেও আমরা যে অন্য কাউকে দায়ী বলছি না সেটার ক্ষেত্রে হচ্ছে ঘটনা। আমরা সভা সমাবেশের ক্ষেত্রে আপনি বলছেন ওটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ওটি একটি বিচ্ছিন্ন ঘটনা, সেটি একটি কথা। আমি অধ্যাপক দেলোয়ার আপনার কাছে আসবো যে আপনি কি মনে করেন যে আসলে এই বিচ্ছিন্ন ঘটনা মানে এই সংকট যেটি আমরা এই 2015 থেকে শুরু থেকে যেগুলি দেখতে পাচ্ছি, এটা কোনোভাবে এড়ানো যেত? আপনার কাছে কিরকম মনে হয়?
তার আগে আমি একটু স্যার, ব্যারিস্টার পাটোয়ারি যেটা বললেন যে জনগণের কাছে কিন্তু গণতন্ত্র মানে কিন্তু ভোট দেয়া না, রাইট। একদিনের ভোটের ব্যাপার না। জনগণের কাছে গণতন্ত্র কিন্তু সার্বিকভাবেই আমাদের দেশের জনগণ এখন কিন্তু একেবারে গ্রাম থেকে শুরু করে আপনি যেটা বলেন আরবান সর্বত্রই কিন্তু ওই শিক্ষার হার যাই হোক না কেন তাদের মধ্যে সেই চেতনাটা কিন্তু আছে যে এইটা গণতন্ত্র মানে শুধু ভোট না, ভোটের বাইরে তাদের যে রাজনৈতিক, তাদের যে সামাজিক এবং অর্থনৈতিক যে অধিকারগুলো এগুলো তারা হয়তো অ্যাসার্ট করছে না। সেই অ্যাসার্ট করার মতো যে ধরনের সুস্থ রাজনৈতিক ধারা থাকা দরকার সেটি আমাদের দেশে নেই, যে কারণে আসলে আজকের এই সমস্যাগুলো হচ্ছে বা যে সংকটের কথা আপনি বলছেন। আর আপনার তো আপনি যা বললেন তাতে তো মনে হয় যে জনগণ অবশ্যই রাজনীতিবিদদের কাছ থেকে এক ধরনের জবাবদিহিও নিশ্চিত করতে চায়। অত সচেতন যদি জনগণ হয় তাহলে সেই জবাবদিহিটা আসলে কি হয় নিশ্চিত করে, বা নিশ্চিত করার কোনো উপায় জনগণের কাছে আছে? না, এই যে উপায় তো জনগণের কাছে আপনার একটা হচ্ছে যে আপনার মানে প্রচলিত যে রাজনৈতিক যে দলগুলো, এই দলগুলোর মাধ্যমে তো ফিল্টার হওয়ার কথা, কিন্তু এখানে সেই সুযোগটা খুবই সীমিত। জনগণের মধ্যে কিন্তু এক ধরনের অসহায়ত্ব আছে। জনগণের সঙ্গে আপনি কথা বলেন, জনগণ সেগুলো বলছে, কিন্তু এটা যদি আজকে জনগণের এই মতামতটা বা তাদের চিন্তাটা যদি আপনার সেই আন্দোলনের মাধ্যমে প্রকাশ করতে পারতো, তাহলে কিন্তু আজকে এই ধারাটা, এই অসুস্থ ধারা চলতো না। আপনি জনগণের অসতের কথা বলছেন স্যার, কিন্তু জনগণ কিন্তু এই দুটি দলকে, যাদেরকে আপনারা অনেক সময় বলছেন যে তারা খুবই প্রান্তীয়, এই দুটি দলের উপরে কিন্তু আস্থা রাখছে, যে কোনো সংকটের জন্য তাদের কাছেই ফিরে যাচ্ছে। কোনো বিকল্প নেই। বিকল্প খুঁজছেও কিনা সেটি বোঝা তো মুশকিল। অবশ্যই খুঁজছে। আপনি কথা বলেন, আপনি বিকল্প যদি আপনি সামনে দিয়েন দেখবেন জনগণ কিভাবে এই ব্যাপারে আপনার মতামত। আমি অন্য একটা বিষয় বলতে যাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে, হ্যাঁ, যে 5ই জানুয়ারি এবং গাজীপুরের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের উচিত হয়েছে কি হয়নি। বিএনপির পক্ষে এক ধরনের ওপিনিয়ন, আওয়ামী লীগের পক্ষে এক ধরনের থাকবে। আমি ধরেন তর্কের খাতিরে ধরেও নিলাম যে এটা মহা অন্যায় করেছে সরকার, এটা উচিত ছিল দেয়া, আসলে কোনো আশঙ্কা ছিল না, কিছু না, গভর্নমেন্ট জাস্ট দমন করার জন্য করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরেন দমন করার জন্যই করলো এবং তার ফলে বিএনপি হরতাল অবরোধ ডাকলো, মানুষ সাফার করলো, ইকোনমি সাফার করলো, সবকিছু মানলাম। পলিটিক্যাল ভায়োলেন্স হলো, কর্মীরা মারামারি করলো, মার খেলো, মরলো, সব মানলাম। কিন্তু এই অন্যায়ের জন্য আপনি কি বিএনপির তরফ থেকে যে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে মেরে ফেলা, এই সন্ত্রাস কি জাস্টিফাই করা যায়? বেগম জিয়া তো বলছেন যে এটি বিএনপি করছে না, এটি সরকারের পক্ষ থেকে। বেগম জিয়া তো এটাও বলেছেন, উনি অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন। বেগম জিয়া তো এটাও বলেছেন যে কংগ্রেসম্যানরা তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, উনি যে জালিয়াতি করেছেন এটা তো উনি প্রমাণ দিয়েছেন। এবং বেগম জিয়া বলছেন উনি করছেন না, তার ছেলে তো বলছে অন্য কথা, যেটা আমরা লাইভ দেখেছি। বেগম জিয়া বলছেন এক কথা এবং তার যে স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় তো ফোনে অন্য কথা বলছেন। বেগম জিয়া এক কথা বলছেন, তার দলের এবং তার জোটের কর্মীরা ফেসবুকের মাধ্যমে অন্য মেসেজ পাঠাচ্ছে কিভাবে পেট্রোল বোমা বানাতে হয়। তাহলে বেগম জিয়ার এই কথা আপনি এত বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কেন মিস্টার খালেদ মহিউদ্দিন, একটু আমাকে বলেন। প্রথম কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে অমিত শাহের সঙ্গে কথা বেগম জিয়া বলেন নাই, তার মুখপাত্র বলেছেন অমিত শাহের সঙ্গে বেগম জিয়ার কথা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা স্ট্যান্ড করেছে। কথাই বলেন জি, হ্যাঁ, এটা আমরা সব জানি, জাতি দেখেছে জালিয়াতি। কাজে আমি যেটা বলতে যাচ্ছি, এটা নিয়ে আমি আপনি তর্ক করতে চাইলে সারা রাত কুতর্ক করতে পারবো। আমি বলছি ইটস এ প্রুভেন ফ্যাক্ট অলরেডি যে বেগম জিয়া এবং তার লোকজনরা এই হরতালের নামে মানুষকে পুড়িয়ে মারছে। আমার কথা হচ্ছে, সরকারকে আমি ধরতে চাই, সবাই মিলে ধরবো, কেন বেগম জিয়াকে বের হতে দিল না, কেন আরেকটা নির্বাচন হচ্ছে না, সবকিছু আমি মানতে রাজি আছি। কিন্তু কোনো কারণেই যুক্তি হিসেবে আপনি মানুষকে পুড়িয়ে মারাকে জাস্টিফাই করতে পারেন না। এটার জন্য শুধু বেগম জিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এককভাবে 100% দোষ দিতে হবে এই সন্ত্রাসীদের, যেটি বেগম জিয়ার দল করছে। ব্যারিস্টার সাহেব পাটোয়ারি, আপনি কি সেরকম মনে করেন? আমাদের একদম শেষ মিনিট আপনার কাছে। যেটি দেলোয়ার স্যার বললেন, খুব নাইসলি বলেছেন যে জনগণ অধিকার চাচ্ছে, আলটিমেটলি তাদের অধিকারটা প্রকাশিত হবে কিভাবে? আমরা কি 16 কোটি লোকের বক্তব্য মিডিয়াতে বা পত্রিকায় শুনতে পাবো? তারা তো এই ভোটের মাধ্যমেই তাদের বক্তব্য অধিকারটা এস্টাবলিশ করবে, করে একটা রিপ্রেজেন্টেটিভ সরকার করবে। যেহেতু ওটা রিপ্রেজেন্টেটিভ সরকার, সেজন্য এটা অ্যাকাউন্টেবল হতে বাধ্য হবে। যখন এই সরকারটা রিপ্রেজেন্টেটিভ হবে না, ম্যান্ডেট কম থাকবে বা ম্যান্ডেটটা ত্রুটিপূর্ণ থাকবে, লতে না প্র্যাকটিক্যালি স্পিরিটে, তখন এই অ্যাকাউন্টেবিলিটিও থাকবে না। তখন জনগণ মনে করবে তারা সরকারের অংশ না, সরকার তাদের অংশ না। তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রে এবং সরকার এবং দেশের ভিতরে অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অনেক ধরনের ডিসএনগেজড কার্যক্রম তৈরি হবে। এছাড়া ম্যাস জনগণ বাংলাদেশে আদৌ লাস্ট কবে ব্যাপকভাবে কোনো আন্দোলন নেমেছে আমার মনে পড়ে না। ইভেন 90 মুভমেন্টে আপনারা অনেকেই বলবেন, এটা আমি এখনো মনে করি এটা ছাত্র মুভমেন্ট, জনতা মুভমেন্ট না। তো এই জন্য জনগণ আছে ডিসএনগেজ টলারেন্স, এটাকে অমর্ত্য সেন বলেছে ডিসএনগেজ টলারেন্স। তারা ভোট আসলে রাইটলি ভোট দেবে, এছাড়া কোনো মানে ম্যাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। এটার সুযোগ বা কিছুটা অ্যাডভান্টেজ সরকার পাচ্ছে।
তবে এই অ্যাডভান্টেজটা অনেকদিন নেওয়া ঠিক হবে না। বিশেষ আহমেদের পটেরি, মোহাম্মদ আরাফাত, ডক্টর দেলার হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।